হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যালো। শু খুব শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি। ভাইয়া কি অবস্থা? হ্যালো, হ্যাঁ, হ্যালো। এই তো অনির্বাণ ভাইয়া। হ্যাঁ, শুনতে পাচ্ছি আমি। এটাও পাচ্ছি ভালোই মোটামুটি। ওকে, তাহলে আমরা শুরু করি। আপনি হচ্ছে একটু কষ্ট করে আপনার নাম, আপনার হচ্ছে কোন ব্যাচে ছিলেন, আমাদের এখানে কিভাবে আসলেন এটা যদি একটু ছোট্ট করে বলেন। জি, আমার নাম হচ্ছে অনির্বাণ। আমি ফেব্রুয়ারি মাসে মেবি 22 তারিখের দিকে মানে স্কোর গেইনে এডমিট হই। আমার ফ্রেন্ডের মাধ্যমে আর কি আমরা জানতে পারছিলাম। আমার যেহেতু হুম, একটা মানে বাইরের জন্য অ্যাপ্লাই করবো, ওই ক্ষেত্রে আমি নিজে প্রিপারেশনে প্রথম আইএলটিএস দিয়েছিলাম। ওইখানে একটা স্কোর হুম, আসছিল, বাট কাঙ্ক্ষিত স্কোরটা আসে নাই। পরে আমার এজেন্সি থেকে বললো যে যদি পারিস যে তাহলে পিটিটা দেওয়ার জন্য, পিটিতে 65 আসলে আমার হয়ে যাবে। তো হুম, ওই হুম, আশা নিয়ে পরে সার্চ করলাম ফেসবুকে বিভিন্ন জায়গায়, তারপর দেখলাম স্কোর গেম পিটি মানে অনেকে একটা পজিটিভ রিভিউ আর কি আসতেছে সবার প্রতি। তো ওই ওই হিসেবেই আমি ভর্তি হলাম। তো মার্চ মাসের 2 তারিখ থেকে ক্লাস শুরু হলো আর কি স্কোর গেম পিটিতে। আর হুম। লাস্টে এপ্রিলের 30 থেকে আমি পিটি ফাইনাল পরীক্ষাটা দিলাম আর কি। মানে মার্চ আর ওভারঅল মাসের ২ 71 তারিখ আসছে থেকে রেজাল্ট। এপ্রিল মাসের ১০ তারিখ পর্যন্ত। তাই না? মার্চের ২ থেকে এপ্রিল মাসের হ্যাঁ, ১০। এর মধ্যে আপনার হচ্ছে ঈদ ছিল, রোজা ছিল, তাই না? আমাদের ক্লাস চলছে, এরপরে তো আপনি একদিন ক্লাস নিয়েছিলেন ওই যে রোজার পরে। জি, আর আমি তো 30 জি। তারিখে ফাইনাল ওই যে পিটি এক্সামটা দিলাম। আচ্ছা, আচ্ছা ভাইয়া আপনার কাছে মানে আপনি তো ছিলেন যে রিভ্যাম্প ব্যাচে, তাই না? ১০ জনের ব্যাচে। আপনার কাছে এই জি, ব্যাচটাকে কেমন মনে হয়েছে? জি আপু, আমার কাছে ভালো মনে হয়েছে, কারণ তৃপ্তি আপু ওই রহমান আপু যেভাবে ক্লাস নিয়েছেন ওইগুলো খুব সুন্দরভাবে উনি বলছিলেন ক্লাসে, বা যে যে জিনিসগুলো কি কি লাগবে না লাগবে। তাছাড়াও এমনি তো হুম, অনেকে বর্তমানে আমরা ইউটিউবে বা বিভিন্ন জায়গায় ঘাটাঘাটি করছি, কিছু জিনিস আছে, তবে খুব সুন্দরভাবে মানে গাইডলাইন গুলো পাইছি আর কি আমরা। যে জিনিসগুলো দরকার, যে আলহামদুলিল্লাহ। কোনটা কিভাবে থাকবে, কিভাবে কি করতে হবে, ওই জিনিসগুলো একটা গাইডলাইন ছিল ওইটার জন্য আর কি। হুম, হুম, হুম। বুঝতে পেরেছি। আমাদের তো আগে কখনো ১০ জনের ব্যাচ ছিল না। আমাদের হচ্ছে ৪ জনের মাত্র ছোট, ছোট ব্যাচ ছিল। কিন্তু তবুও হচ্ছে একটু ইকোনমিক্যাল করার জন্য ১০ জনের ব্যাচটা আমাদেরকে বাধ্য হয়ে করতে হইছে। তো এটা নিয়ে আমরাও নিজেরাও অনেক বেশি কনসার্ন ছিলাম যে এটা আসলে কতটুকু ফ্রুটফুল হবে। আদৌ এখান থেকে স্টুডেন্টসরা ভালো রেজাল্ট করতে পারবে কিনা? আমরা কি চাইলেই এতজনকে একসাথে ফোকাস করতে পারবো কিনা? তাই না? তো আপনার কি মনে হয় এক্ষেত্রে আপনি আপনার ব্যাচের কথা বলেন যে বাকি আপনারা তো ২ জন অলরেডি পরীক্ষা দিয়ে ফেলছেন। এবং খুবই ভালো রেজাল্ট করছেন 71 আর 72। আপনার কিন্তু কোনটাতেই আমি দেখলাম 70 এর নিচে নাই, 71 এর নিচে নাই, তাই না? তো আপনাদের বাকি ৮ জনের কথা একটু না বলেন আপু, তো? আপু বাকি 8 জনের কথা বলতে গেলে হয়তো ওনারা হয়তো ভালোই রেজাল্ট করবে। ব্যাপারটা হচ্ছে গিয়ে অবশ্যই। কনসিস্টেন্সি রাখি। যেমন আমার দরকার হুম, ছিল পরীক্ষাটা আগে আগে দেওয়ার, মানে আমার কাগজপত্র সব ready রাখা। কখন কোন কাগজপত্র মানে দরকার পড়বে সেটা তো আমি জানি না। তো এইখানে আমার হাতে টাইম ছিল 1 মাস, মানে মে মাসে আমার, মানে মে মাসে হয়তো আমার কিছু কাগজপত্র আবার পাঠাতে হবে। তো এই ক্ষেত্রে আমি মে হুম, মাসে হুম, পরীক্ষা যদি দিই তাহলে পিছায় পড়বো একটা। তো ওই টার্গেট ছিল আমার মাথায়। হয়তো ওনাদেরও টার্গেট আছে হয়তো যে, বা একটু ভালো স্কোর আসলে, বা অনেকের ভিতরে কনফিডেন্স জিনিসটা থাকে না, যে দেখা গেল অনেকের স্কোর ভালো আসতেছে আপনার মক টেস্টে, কিন্তু মনে করতেছে যে আমি যে ফাইনাল পরীক্ষা দিব ওইখানে যদি ভালো না আসে কি হবে, ওই জিনিসগুলো আর কি। তো এমনিতে হ্যাঁ। সবাই খুব ভালোই ছিল, মানে অংশগ্রহণ ছিল, সবাই ক্লাস করতে যা। হয়তো অনেকে অনেক সময় পার্সোনাল ইস্যুর জন্য অনেক সময় অনেকে ক্লাস করতে পারে না, এবার পরবর্তী দিন দেখা যায় ওই কি কি পড়ানো হয়েছে বা হয় না এগুলোর ব্যাপারে সবসময় একটা ইনফরমেশন দিচ্ছে। এজন্যই কিন্তু আমাদের এই ইন্টারভিউ এর ইয়েটা চালু হয়েছে। এটা শুরু করা হয়েছে এইজন্য যে আপনারা যেন আপনাদের মাধ্যমে আপনারা যারা রিসেন্টলি পরীক্ষা দিচ্ছেন, আপনাদের মাধ্যমে শুনে, শুনে ওরা যাতে একটু কনফিডেন্স পায়। অনেককেই আমরা এরকম আছে ৩-৪ মাস হয়ে যায় পরীক্ষা দেওয়াইতে পারতেছি না। কারণ তাদের কনফিডেন্স পাচ্ছে না। আমি কিন্তু আপনাদেরকে আগে বলছিলাম না যে আপনাদের রেজাল্ট ভালো হবে? কারণ আমি তো সব ব্যাচেই আছি। আমি তো মকের স্কোর গুলা জি দেখতে আপু, জি। পাই, তাই না? ওই দিনের কথা মনে আছে? ভুল জি করে আপু, ওই আমার ভাইয়াটার তো রেজাল্ট আপনাকে আমি কংগ্রাচুলেট করতেছিলাম। আমাদের হ্যাঁ, ওইটা মনে আছে আপু। ওইদিনও বলছিলেন যে সমস্যা নেই, যত ভালোই আছে। আপু আমার একটা সমস্যা ছিল, ওই যে আমার নেটের প্রবলেম থাকে, আমি কিন্তু মক টেস্ট বেশি দিতে পারি নাই। ওভারঅল মনে হয় 6টা দিছি মক টেস্ট, কিন্তু ওই হুম, সবগুলাতে দেখা গেছে কোনোটাতে 62 আসছে, কোনোটাতে 65, লাস্ট একটাতে আমার ওই 69 আসছে। বাকি হুম। সব কোনো ব্যান্ডেই কিন্তু মানে দেখা গেছে যে 70-র উপরে যায় নাই। তারপরেও কিন্তু এখানে আছে ওই, আমি ওই যে খাতায় লিখে রাখতাম আর কি, খাতায় লিখে তো আমি দেখতাম হ্যাঁ, গ্রুপে আমি ওই ওই যে খাতাটা ছবি দিয়ে দিতাম। লেখাটা দেখেই কিন্তু আমি বলছিলাম আপনাকে, তাই না?
আর এই যে নেটওয়ার্কের যে সমস্যা, এখনো তো হ্যাঁ, আপনার হ্যাঁ। নেটওয়ার্কের খুবই সমস্যা হচ্ছে। এই পুরা নেটওয়ার্ক সমস্যা নিয়েও যে আপনি হোমওয়ার্ক গুলা কমপ্লিট করছেন, আপনি পড়ালেখাগুলা করছেন ঠিকভাবে। আপনি আপনার টিচারের কথা শুনছেন, হ্যাঁ? আপনি একটু নিজে বলেন তো যে আপনি চাইলেই বাহানা দিতে পারতেন না? যে আমার নেটওয়ার্ক সমস্যা, আমি প্র্যাকটিস করে মজা পাচ্ছি না, আমার ইমপ্রুভমেন্ট হচ্ছে তো না। জি আপু, এটা তো অবশ্যই দিতে পারতাম, কিন্তু ওই যে বললাম না, মাথায় মানে জিনিসটা ছিল যে না, আমার তো ওই টাইমটা নাই। এখন আমি যদি এই মুহূর্তে এই জিনিসগুলা মানে পিছাই যাই, তাহলে পরবর্তীতে যাই আমি আবার সমস্যা হবো। হঠাৎ করে দেখা গেলো যে কাগজ চলে আসলো, তখন বললো যে আপনার তো এই স্কোরটা লাগবে। হ্যাঁ, আইএলস আছে, ওইটা একটা সেফে আছে যে এলিজিবল আমি অ্যাপ্লাই করতে হবে, কিন্তু পিটি স্কোরটা থাকে আমার কিছু আরো ক্রাইটেরিয়া জুড়েছে, আরো কিছু পয়েন্ট এখন অ্যাড হচ্ছে, সেটাই আর কি। ওই ক্ষেত্রে আমি পিছিয়ে পড়তাম, ওই জিনিসগুলো মাথায় ছিল। আর আইএলস এর ক্ষেত্রে আমার প্রিপারেশন ছিল প্রায় 6 মাসের, মানে 6 মাস ধাক্কায় ধাক্কায় আমি নিজেই লেন্দি করছি আর কি, যে দিব, করব করে দেখা গেছে আর করার। ওই জন্যই আমি শেষ মানে ওই যেমন স্কোরিং পিটিতে ভর্তি হলাম, এই যে ওইখান থেকে কোর্স করলাম যেন আলহামদুলিল্লাহ। তাড়াতাড়ি সবকিছু হয়ে হুম। যায় সেটা। ভাইয়া আপনি একটু আপনার ব্যাচমেট আর হচ্ছে আমাদের যারা স্টুডেন্ট অলরেডি এখনো মানে পরীক্ষা দিবে করতেছে, তাদের জন্য একটু বলেন না যে কনসিস্টেন্সি আর কন্টিনিউইটি মেইনটেইন করাটা কতটা ইম্পোর্টেন্ট? সবচেয়ে এটাই সবচেয়ে এই দুইটা জিনিসই সবচেয়ে বড়। কনফিডেন্স থাকুক আর না থাকুক, এই দুইটা জিনিস যদি থাকে, কনসিস্টেন্সি আর কনফিডেন্স মানে কন্টিনিউটিটা, তাহলে কনফিডেন্সটা অটোমেটিক চলে আসবে। আর আমি যদি 2 দিন প্র্যাকটিস করলাম, আর একদিন মক দিলাম, আবার 2 দিন প্র্যাকটিস করলাম, আর একদিন মক দিলাম, এইভাবে চলতে থাকলে দেখা যাবে যে অটোমেটিক স্কোরটাও ভালো হবে, আর কনফিডেন্সটা চলে আসবে আর কি। ওই ক্ষেত্রে সমস্যা হবে না। এই জিনিসটাই মেইনলি দরকার আর কি। আর অনেক ক্ষেত্রে অনেকের আছে যে স্পিকিং এর জড়তা থাকে, বা বলতে গেলে আটকায় যাচ্ছে, ওই প্র্যাকটিস করতে করতে এই জিনিসগুলো চলে যায়, মানে এক কথায় শেষ। আপনার লেগে থাকতে হবে আর কি, সেটাই। প্রতিদিন 3-4 ঘন্টা, আমার মনে হয় 2-2.5 ঘন্টা থাকলে হবে এনাফ, যদি একদম মনোযোগ দিয়ে কেউ সবকিছু প্র্যাকটিস করে আর কি। যদিও বেসিকটা ঠিক থাকে, যে আমি বেসিক এই জিনিস আছে এটা করতে হবে, তাহলে 2-2.5 ঘন্টা এনাফ প্রতিদিন। হুম। আলহামদুলিল্লাহ। তবে সবার জন্য না, তাই না? কারণ কারো হচ্ছে বেসিক হয়তোবা উইক। সে না, কিন্তু ২-২.৫ সবার জন্য ঘন্টায় না। হচ্ছে না। হ্যাঁ, তার হচ্ছে না, তাকে তাদের কিন্তু অবশ্যই একটু বেসিকটা বেশি সময় দিতে হবে না? আমার তো হ্যাঁ, তাকে অবশ্যই। আমি যেমন আপু ওই যে সকালে 8টায় অফিস যেতাম, 5টা, 5:30, 6টার দিকে রুমে আসতাম, তারপরে কিছু সময় ফ্রেশ হয়ে দেখা যেত ক্লাস থাকতো, হয় ক্লাস করতাম। আর না, যেদিন ক্লাস থাকতো না, ওই দিন একটা টাইম থেকে 10:30, মানে 7:30 বা 8টা থেকে শুরু করতাম, 10:30, 11টা পর্যন্ত একটানা প্র্যাকটিসে থাকতাম। তো একটানা প্র্যাকটিসে থাকলে একটা সুবিধা হইতো, এই আর কি। হুম, এখন ব্যাপারটা নির্ভর করতেছে, যাদের বেসিক ঠিক নাই তাদের কষ্ট করতে হবে বেশি, আর যাদের বেসিক ঠিক আছে হুম। এটা তাদের জন্য একটা বোনাস, বেশি করতে হবে না, এই আর কি। পারফেক্ট। আর ভাইয়া আপনার যে নেটওয়ার্কের এই ধরনের ইস্যু ছিল, পুরা কোর্সটাতে ম্যাম আপনাকে কিভাবে হেল্প করছে? উনি আপনাকে কিভাবে বুঝাইছে যে আপনি ঠিক আছেন বা আপনার এখানে একটু ল্যাকিংস আছে, ওখানে ল্যাকিংস আছে? মানে ইয়ের সময় যেগুলো ছিল মক টেস্ট, যে কটা দিতে পারতাম ওইগুলো তো আপুর সাথে শেয়ার করতাম, আর পরে খাতায় লিখে দিয়ে দিতাম আর কি, ছবি দিয়ে। তখন আপু দেখে দেখে বলতেন যে আরএসএ কাজ করতে হবে বা ডাব্লিউএফডি তে কাজ করতে হবে, এগুলো। আর আরেকটা ব্যাপার ছিল, শেষের দিকে আমি ওই যে আপুর সাথে কথা বলছিলাম যে আপু, আমি শেষের দিকে 1.2 স্পিড দিয়ে আর কি লিসেনিং এর বা ডাব্লিউএফডি আরএস ওইগুলো প্র্যাকটিস করছিলাম প্রায় 1 সপ্তাহের মতো, 1.2x দিয়ে আর কি। তো ওইগুলো হুম। দেখলাম আমার অনেক মানে কাজে দিছে আর কি। ওই হাই স্পিডে একটু মানে 1.2x দিয়ে কাজ করা নর্মাল স্পিডে কাজ হুম। দিচ্ছে আর কি পরে। হ্যাঁ, কিন্তু তবু 1.2x টা ওই আপনার ক্ষেত্রে জন্য আপুকে কাজে আমি লাগছে অনেক কারণ আপনার চালাকি বেসিকটা পারবো আর কি। ভালো। সেটাই সেটাই। আর তবে আপুকে আমি অনেক জানিয়েছি, কারণ দেখা গেছে 11টা, 11:30টার সময় আমি ছবি গ্রুপে আপলোড দিতাম যে আপু আজকে এই জিনিসগুলো করছি, তো ওইখান থেকে দেখা যেত আপু প্রায় সময় এটা বলে দিত, এইরকম আছে হুম। এইরকম আছে, এই আর কি। পরবর্তীতে আচ্ছা। আমি নিজেই বুঝতে পারছি, দেখা যাচ্ছে 3-4 দিন আমি খাতা লিখে লিখে দিচ্ছি, পরবর্তীতে নিজেই আমি বুঝতে পারছি যে না, আমার কোন জায়গায় কাজ করা লাগবে, কোন জায়গায় কি করা লাগবে। ওই দেখা গেছে এক সময় মানে ধারাবাহিক চলে আসছিল। যেমন আজকে হুম। আমি 20টা রিড আউট করলাম, যদি দেখা যেত তো গড়ে আমার 75-79 এরকম চলে আসছে। 15টা আরএস করলাম, আরএস এ দেখা গেল যে গড়ে আমার 70 আপ থাকতেছে, ওই সমস্যা নেই। তখন আমি বুঝলাম যে আর বেশি মানে ইমপ্রুভ করার বেশি জায়গা নাই, এখন যা হবে পরীক্ষা দিতে হবে কি, সেটাই। হুম। আলহামদুলিল্লাহ। খুবই সুন্দর একটা স্কোর আনছেন। আর হচ্ছে ভাইয়া পরীক্ষার কথা বলেন এখন। পরীক্ষায় কি হইছে? স্পিকিং কিভাবে নার্ভাসনেস টা আপনি ইয়ে করছেন, কাটাইছেন? আবার এক্সট্রা কোয়েশ্চেন গুলা কিভাবে ট্যাকল করছেন? আপু, এগুলো বলেন। তো আমার কোনো ভয় ছিল না। আমার ভয় একমাত্র ছিল গরম নিয়ে। ঢাকা শহরের গরমের কথা শুনে মানে আমি আগে থেকে মানে খুব ইয়েতে ছিলাম। তারপরেও মানে সকাল সকাল 9টার ভিতরে আমি টিউবিতে চলে যাই। আমার ফ্রেন্ডের বাসায় ছিলাম নিকুঞ্জিতে, ওইখান থেকে আমি 9টার আগে আপনার টিউবিতে চলে যাই, প্রায় 8টা 45 টিউবিতে যাই পৌঁছাই।
ওইখানে কোনো সমস্যা না, ওনারা বসতে দিছে, ভিতরে তো পুরোপুরি এয়ার কন্ডিশন, ওইখানে সমস্যা না, ওই ঠান্ডার মধ্যে ছিলাম। তো রিসেপশনে বসা ছিলাম, একজন আপু ছিল, ওনাকে জিজ্ঞেস করলাম, উনি বললো যে একটু বসেন, আমাদের ফর্মালিটি আছে ওইগুলা বলা হবে। প্রায় 10টার দিকে ওনারা কিছু কাগজ দিলেন, একটা কাগজ দিলেন, আর ওনাদের একটা বই আছে, ওই বইয়ে রেজিস্টার বুকে আমাদের নাম এন্ট্রি করে 3 জন ছিলাম আমরা পরীক্ষার্থী। তো 14 তলায় পাঠিয়ে দিল। তো 14 তলায় যাওয়ার পরে ওইখানে একজন গার্ড আছে, সিকিউরিটি গার্ড, খুব খুবই অমায়িক ব্যবহার, খুব সুন্দর করে নিয়ে এক জায়গায় বসালেন 3 জনকেই, যে বসায় খুব সুন্দর করে কিছু জিনিস বুঝাই দিলেন, যে কারোর সাথে কথা বলা যাবে না, বা এই এই জিনিসগুলো বুঝাই দিলেন, যে কোনো কিছু লাগলে বলবেন, পানি লাগলে বলবেন, বা এই সেই। তো আমার সাথে পানির বোতল ছিল, পানির বোতল নিয়ে আর হলের ভিতরে যেতে দেন। তো বলছে যে পানি লাগলে বলবেন, আমরা পানি দিয়ে দিই, এইরকম আর কি। আর যে টিএ যিনি ছিলেন, উনার নাম সম্ভবত আসিফ সাহেব, হ্যাঁ, তিনি খুব ভালো ছিলেন, মানে খুব সুন্দর। পাসপোর্টটা নিলেন, ইয়ে জিজ্ঞেস করলেন কই থেকে আসছি, নামটা জিজ্ঞেস করলেন, বললেন সীমা মতো, বলে এত দূর থেকে। আমি বললাম জি ভাই, আমি আগের দিন রাত্রে চলে আসছি, এই আসছি। না ভাই, একটা সমস্যা নাই। আর বাকি কিছু ফর্মালিটি থাকবে, ওই জিনিসগুলো বুঝাই দিলেন যে কি কি। আর সবার তো স্ক্রিনের উপরে, ডেস্কের উপরে ক্যামেরা থাকে, তো উনি দেখাই দিলেন যে যদি কোনো সমস্যা হয় ক্যামেরার সামনে এইভাবে হাতটা দেখানোর জন্য আর কি। একবার দেখাইলে বলছে, তারপরে বলছে যে দেখানোর পরে যদি কেউ না আসি, ওই যে পাশে যে দরজার জন্য আমরা নক করি, তাহলে সাথে সাথে মানে একজন চলে আসবে। তো এরপরে উনি এইসব জিনিসগুলো দেখাই দিয়ে আমার এই হেডফোনটা আমার মানে প্লেস করতে সমস্যা হচ্ছে, উনি নিজেই আমার হেডফোনটা প্লেস করে দিচ্ছে। না আমি মানে প্লেস করতে পারতেছিলাম না, যে একটু হয়তো এর আগে যে পরীক্ষা দিছিল সিনিয়র, সে হয়তো তার হেডের সাইজটা মনে হয় একটু অন্যরকম ছিল আর কি, অনেক সময় তো ইয়ে থাকে, ওই ক্ষেত্রে বসাইতে পারি না, উনি নিজেই সুন্দর করে প্লেস করেছে। 3 জন ছিলাম আমরা। তো এমনিতে কোনো নয়েজ হয় নাই, মানে কেউই কোনো উচ্চস্বরে, একটা আছে যে উচ্চস্বরে অনেকে বলতো যে পরীক্ষায় দেখা যায় যে উচ্চস্বরে কথা বলে, বা টিভিতে পরীক্ষা দিতে গেলে আরেকজনের সাথে ইয়ে থাকে, অনেক ঝামেলা, ওইরকম কোনো ঝামেলা পাইনি। মানে খুব ইয়েতেও কিবোর্ডও খুব সফট ছিল, তারপরে লিসেনিং এর ক্ষেত্রে, সাউন্ডের ক্ষেত্রে কোনো ঝামেলা হয়নি। এইভাবে আর কি আমরা পরীক্ষা দিয়ে দিচ্ছি। আর পরীক্ষা তো বেশি সময় লাগে না, 11টা থেকেই শুরু করতে। আপনার আমার পরীক্ষা 1 ঘন্টা 15 মিনিটের ভিতরে শেষ হয়ে গেছে, মানে টোটাল ওভারঅল 1 ঘন্টা 15 মিনিটের ভিতরে শেষ। আমি 12টা 20-এ মানে হল থেকে বেরোয় নিচে আপনার ইয়েতে নেমে গেছি, টিভি নিচে নামছে। তারপর স্পিকিং এর সময়? এরপরে ওই স্পিকিং এর সময় আপু একসাথেই শুরু হয়েছে, আমার কোনো সমস্যা নেই। স্পিকিং এর ক্ষেত্রে ওই যে 25 সেকেন্ডের যে একটা ইন্ট্রোডাক্টরি পার্ট থাকে, ওইখানে আমি বলছি খুব সুন্দর, মানে যা মনে আছে তাই হুম, বলছি, আমার নাম, কই থেকে আসছি, কি জন্য পিপি হুম, পরীক্ষা দিচ্ছি, কি কি দরকার না দরকার, ওইটা বলার পর দেখলাম যে মানে কোনো জড়তা নাই। আর যখন হুম, হুম। আরে মানে রিড অ্যালাউডের সেকশনটা চলে আসলো, তখন আমি প্রথমে একটু সাউন্ড করে পড়লাম, এরপরে বিপ সাউন্ড শোনার সাথে সাথে আবার পড়া শুরু করলাম। ওই ক্ষেত্রে কোনো মানে আটকাই নেই। ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানে কোনো ভিতরে আমার প্রথমে একটা ভয় ছিল, যে কোনো কারণে মক টেস্টে অনেক সময় দেখা যেত যে রিড এলাউড পড়তে যায় অনেক সময় একটা প্রথম ওয়ার্ডটাই বা প্রথম সেন্টেন্সের একটা ওয়ার্ডে আমি ঝামেলা লাগাইতাম। তো এই ক্ষেত্রে কোনো ঝামেলা হয় না, খুব সুন্দরভাবে বলে গেছি। আর আপনি যেমন বলছিলেন ওই যে আরএস এ যেটি শুনলাম, যদি সব শুনতে না পারি, যে কটা ওয়ার্ড আছে ওই কটা ওয়ার্ড দিয়ে যেন বলে ফেলি, ওইভাবেই আরএস আমার মানে ভাগ্য হয়তো ভালো, জানি না কি, মানে আরএস সবগুলো একটু লেন্দি ছিল, মানে 8 9 10 ওয়ার্ডের এরকম ছিল, 4 সেকেন্ড 5 সেকেন্ডের, কিন্তু মডারেট ইজি ছিল আর কি। তো বলতে পারছি 8টা ছিল আরএস, প্রায় 8টা আরএসই আমি 6টা টোটালি বলতে পারছি, আর 2টাতে মানে কিছু কিছু ওয়ার্ড হয়তো মিস গেছে আর কি, বাট ফ্লুয়েন্টলি বলছি, মানে কোনো জায়গায় আটকাইনি, এইভাবে আর কি। আমি এটা সেম ক্লাসের ক্ষেত্রে মাধ্যমে ওই বলছিলাম না যে সবগুলা কঠিন আসবে না। একটা বা দুইটা এরকম থাকবে, বাকিগুলো আপনার ধরা ছোঁয়ার মধ্যেই থাকবে। আর ডেসক্রাইব ইমেজ আমার দুইটাই কমন পড়ছিল, প্রেডিকশন ফাইল থেকে আসছে, একটা প্রেডিকশন ফাইল থেকে আসছিল আর একটা নর্মাল ফাইল থেকে আসছিল আর কি, ইয়ে হুম, হুম, হুম। প্র্যাকটিসের। তো ওইখান থেকে বলে দিলাম, আর ঝামেলা। আর রিটেল লেকচারটাও কমন পড়ছিল প্রেডিকশন ফাইল থেকে। আর ওই যে এটার মাশাআল্লাহ। শেষে যখন ইয়েতে, হ্যাঁ, শুধু ডাব্লিউএফডি তে আমার ঝামেলা দিচ্ছে, ডাব্লিউএফডি 3টা ছিল, 2টা খুব সুন্দর ইজিলি বলতে পারছি, 9 ওয়ার্ডের ছিল, 9টা হুম, ওয়ার্ডের ছিল, খুব সুন্দর ইজিলি টাইপ করতে পারছি, একদম পাকাপোক্ত কনফিডেন্স ছিল যেইটাই। কিন্তু শেষেরটা 3rd নাম্বার ডাব্লিউডি তে কি বলছে মানে বুঝার উপায় নেই, জাস্ট 4টা ওয়ার্ড হুম। বুঝতে পারছি। ওই 4টা ওয়ার্ডই তারপর? আমি জাস্ট মানে সাজা একটু তার লিখে মানে দিই। ওখানে অর্ধেকের মতো মিস। অর্ধেকের মতো মিস, বুঝাই যায় না, খুব ফাস্ট বলে গেছে, মানে খুব ফাস্ট, মানে হঠাৎ করে এমন ভাবে বলছে যে আমি মানে পুরো ব্ল্যাঙ্ক আউট, কি আমি কি বললো এটা। পরে ওই 4টা না 5টা ওয়ার্ড ছিল, ওইটা দিয়ে ওই সেন্টেন্সটা লিখে আসছে আর কি। হয়তো 10টা ওয়ার্ড ছিল, ভেরি মানে গুড, 5টা ওয়ার্ড আমি লিখতে পারছি আর কি। ভেরি গুড, ভেরি গুড। আর আপনার এমনিতে স্পিকিং এ যেন কত আসছে? স্পিকিং এ 82 আসছে। আচ্ছা। আর লিসেনিং এ 71? হ্যাঁ, 71।
হ্যাঁ, তাহলে তো ওই WFD টা ভালো করলে আরো আরো ভালো স্কোর আসতো আপনার। আর রাইটিং এও ভালো জি আসতো। জি আরো হুম, হুম। আর রিডিংটা কেমন ছিল হ্যাঁ। ভাইয়া? কঠিন নাকি সহজ? রিডিংটা রিডিংটা আপু এমনিতে আমার কাছে মনে হচ্ছে মানে ইয়ে ছিল, আপনার মডারেট ছিল, কারণ রিডিং রাইটিং এফআইবি আর রিডিং এফআইবি টা একটু পেঁচানো ছিল। মানে এমন ভাবে কোয়েশ্চেন গুলা তারা দিছিল আর অপশন গুলা দিছিল, মনে হচ্ছে যে এইটাই মনে হয় আনসার, মানে চারটাই মনে হয়েছে আনসার এইভাবে আচ্ছা, আর কি। খুব মানে টাইম কনজাম্পশন, যদি সময় দেওয়া যেত তাহলে হয়তো তাড়াতাড়ি মানে বুঝে দেয় না এই হুম, প্রিপোজিশন হুম। এড করা, প্রিপোজিশন ছাড়া। আবার দেখা যাচ্ছে যে না, মনে হচ্ছে কি হতে পারে আনসার, আবার দেখা যাচ্ছে এটা না। তো ওই মাথায় একটা জিনিস ছিল যে যে জিনিসটা মনে হবে আনসার, ওই জিনিসটা আনসার হবে না, ওইটা বাদ দিছি, বাদ দিয়ে বাকি দুইটা চেক করছি, দেখা দেখা মনে হলো যে না তাহলে এই দুটো থেকে আনসার হবে। তখন কিছু সেন্টেন্স, ওই সেন্টেন্সের স্ট্রাকচারটা বুঝে তখন তারপর আর কি ফিল আপ করে দিয়ে আসি। ওকে, ভেরি তবে গুড। একটা এই রিডিং রাইটিং একটা একটা কমন পড়ছিল, তিনটা তিনটা ছিল তো, তিনটার মধ্যে একটা কমন পড়ছিল। আর ওই দিক দিয়ে রিডিং এফআইবি দুইটা ছিল, দুইটাই আনকমন, ওইটা আগে পড়ে নাই। তবে ওই দুটো মডারেট ছিল আর কি, মানে বোঝা যায় নাই, মানে একটু কঠিন ছিল আর কি। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, এখন যারা পরীক্ষা দিবে, হ্যাঁ? তাদের জন্য আপনি যেকোনো একটা সাজেশন দেন। মানে ছোট করে সব পুরা ওভারঅল পরীক্ষার জন্য একটু করে সাজেশন একটা দেন। ওভারঅল পরীক্ষার যে মাথাটা ঠান্ডা রাখতে হবে, কনফিডেন্স রাখতে হবে যে হুম, যেটাই হোক। আর কিছু ব্যাপার আছে যে অবশ্যই লাক ফেভার করতে হবে। যদি লাক ফেভার না করে তাহলে কিছু করে না। ওই ক্ষেত্রে কিছু জিনিস মানতে হবে যে হ্যাঁ, আমি পরীক্ষা দিতে গেছি, আমি আমার পুরোটা দিব, বেস্টটা দিব। তারপরেও তো কিছু জিনিস থাকে যে হঠাৎ করে একটা ইনসিডেন্ট ঘটতেই পারে। দেখা গেল আমি আরে শুনতেছি হঠাৎ করে সাউন্ড অফ হয়ে গেল বা আবার সাউন্ড হুম। চলে আসলো। ওই জিনিসগুলা মানে মাথাতে বাদ দিতে হবে যে যেটাই হোক আমি আমার বেস্ট দিয়ে আসবো। আর অবশ্যই প্র্যাকটিসে থাকতে হবে আর কি সবাইকে। যত বেশি প্র্যাকটিস করা যাবে তো আমার মনে হয় তত বেশি ভালো। তবে হ্যাঁ, আবার একটা জিনিস আছে, বেশি বেশি প্র্যাকটিস করলে পরে দেখা যাবে এটা যে ভালো লাগবে না আর কি পড়তে, ওইটাও যেন কেউ না করে আর কি। আমি একটা টাইম আচ্ছা, পর্যন্ত খুব সুন্দরভাবে সবকিছু গুছাইলাম, তারপরে এক্সাম দিলাম। আচ্ছা। আর যারা হচ্ছে পরীক্ষা দিতে দেরি করতেছে তাদের জন্য এটা কি আসলে উচিত? ১ থেকে ১.৫ মাসের বেশি কি পরীক্ষার জন্য সময় নেওয়া উচিত? আমার মনে হয় না আপু 1 থেকে 1.5 মাসের বেশি নেওয়া, যে 2 মাস স্ট্যান্ডার্ড টাইমটা 2 মাসের ভিতরেই পরীক্ষা দিয়ে দেওয়া ভালো আমার মনে হয়। কারণ তখন অনেক জিনিস যাদের বেসিক ঠিক আছে তারা 1 থেকে 1.5 মাসের মধ্যে দিয়ে দেয়। যাদের বেসিক সমস্যা আছে, যারা বেসিক একবারে শুরু থেকে শুরু করতে হবে, তাদের ক্ষেত্রে 3 মাস, বড় জোর 3 মাস। কিন্তু এর ভিতরে হুম, পরীক্ষা দিয়ে দিলে মাথার ভিতর সবকিছু থাকে, হুম, একদম ফ্রেশ মুডে পরীক্ষাটা দেওয়া যায়। হুম, ওই যে একটা জিনিস আপু, মানে এক্সাক্টলি। কনফিডেন্স, কনফিডেন্স না, হুম, না বিল্ড আপ হইলে ওই জিনিসটা আসে। তবে ওই ক্ষেত্রে মানে সবসময় প্র্যাকটিসে থাকলে দেখা গেল যে খুব ভালোভাবে সবকিছু হ্যান্ডেল করা যায়। আচ্ছা। থ্যাংক ইউ ভাইয়া। আপনার এই পরীক্ষার জার্নিটা আশা করি আমাদের যারা এখন এক্সিস্টিং স্টুডেন্টস আছে তাদের জন্য খুবই কাজে লাগবে। আর আপনি কিন্তু আপনার ব্যাচের ওদেরকে ছাড়বেন না, হ্যাঁ? ওদেরকে কিন্তু পরীক্ষা দেওয়ায় ছাড়েন। আমরা একটা জিনিস দেখছি, যেটা হচ্ছে একটা ব্যাচে যখন আন্তরিকতা অনেক বেশি থাকে, তাদের মধ্যে ফ্রেন্ডশিপটা খুব ভালো থাকে, তারা কিন্তু সবাই ভালো করে। আমাদের এর আগেও টেট্রা ব্যাচ থেকে মেক্সিমামই ৪ জনের মধ্যে ৪ জনই ভালো করত। ৪ জনই এরকম। খুব হাতে গোনা ১-২ জন যারা ক্লাসেই আসে না, টিচার ডাকতে, ডাকতে হয়রান হয়ে যায়। তারা হচ্ছে কোনোভাবেই তাদেরকে দিয়ে নাম্বার উঠানো যায় না, পরীক্ষাও দেওয়ানো যায় না। তাই না? তো আপনি প্লিজ একটু জি আপু, আপনারা ২ জন মিলে এটা করবেন, হ্যাঁ? অবশ্যই আচ্ছা, অবশ্যই। ঠিক আছে ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু জি আপু। আলাইকুম। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন।